হাহাকার করে তখন এই খাবার আমার কাছে বিষ মনে হয়। তুই যদি না খেয়ে নিজের শরীরটা শেষ করতে চাস তবে আমাকেও বলে দে, আমিও আজ থেকে আর অন্ন গ্রহণ করব না। তোর এই কষ্ট আমি তোর জয়া মা হয়ে কি করে সহ্য করব বল? আমি তোকে নিজের মেয়ের মতো বুক দিয়ে আগলে রেখেছি। জয়া মা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই, কিন্তু এই খাবার খাওয়ার মতো মানসিক অবস্থা এ কি হচ্ছে? আমার জাদুর অস্ত্র কেন কাজ করছে না? এইটুকু একটা বাচ্চার গায়ে এত শুভ শক্তি কোথা থেকে? বিশাল নদীর বুক, চারদিক একদম শান্ত আর রোদে ঝলমল করছে। কালভৈরবের ভাসিয়ে দেওয়া সেই শক্ত পাতাটা নদীর স্রোতের তালে তালে ভাসছে। রাজেশের মা জেসমিনের কোলে বাচ্চাকে দিলেন। আমার চারু দিদি ঠিকই বলেছে, মেয়ে হলে ঘর আলো করে রাখবে। রাজেশ বাবু। কালভৈরবের অন্ধকার গুহা, পাথরের বেদির ওপর শুয়ে আছে ছোট্ট রাজপুত্র আদিত্য। কালভৈরব তার জাদুর অস্ত্র হাতে নিয়ে আদিত্যর দিকে এগিয়ে এলো। আজ তোর দিন শেষ রাজপুত্র, তোকে শেষ করলেই এই কাল ভৈরবের শক্তি আর কেউ আটকাতে পারবে না। পুরো হেমরাজ্যের সিংহাসন শুধু আমার কালো ছায়া পড়বে। কালভৈরব জাদুর অস্ত্র ওপরে তুলল আঘাত করার জন্য, কিন্তু অস্ত্রটা একটা অদৃশ্য সাদা আলোর দেয়ালে বাধা দিল। সে আলোর ধাক্কায় কালভৈরব ছিটকে পেছনে পড়ে গেল। এ কি হচ্ছে? আমার জাদুর অস্ত্র কেন কাজ করছে না? এইটুকু একটা বাচ্চার গায়ে এত শুভ শক্তি কোথা থেকে এলো? না না, আমি হার মানবো না, আমি আবার চেষ্টা করব। হেমরাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। হঠাৎ করে চারুলতা ঘুমের ঘরে বিছানা ছেড়ে চিৎকার করে উঠে বসলো। মাগো, বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও! তার সারা শরীর ঘামে ভিজে গেছে। জয়া মা ঘরে দৌড়ে ঢুকে এলো। কি হলো কি চারু? তুই এভাবে চিৎকার করে উঠলি কেন রে মা? জয়া মা, আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে কেউ আমার কলিজা চেপে ধরেছে। আমার আদিত্য খুব বিপদে আছে জয়া মা, বড্ড বিপদে আছে। তুই শান্ত হ চারু মা, শান্ত হ। এটা তোর মনের ভুল। তুই তো নিজেই বললি বিধাতা ওকে রক্ষা করবে। না জয়া মা, না, এটা মায়ের মন। আমার ছেলে এখন এক ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে। কোনো কালো শক্তি তাকে শেষ করে দিতে চাইছে। জয়া মা, তুমি এক্ষুনি খোলা আকাশের নিচে গিয়ে বিধাতার কাছে হাত তোলো। আমার ছেলেকে যেন বিধাতাই মহা বিপদ থেকে বাঁচান। আমার যে দম বন্ধ হয়ে আসছে। কালভৈরবের অন্ধকার গুহা, সে রেগে গিয়ে আদিত্যের একদম কাছে গিয়ে দাঁড়ালো। আদিত্য খিলখিল করে হেসে উঠল। তার নিষ্পাপ দুই চোখ কালভৈরবের দিকে তাকালো। এই বাচ্চা হাসছে। আমার ভয়ঙ্কর রূপ দেখেও এর চোখে কোনো ভয় নেই। এর চোখের দিকে তাকালে আমার বুকের ভেতরটা এমন অদ্ভুত কেন লাগছে? মনে হচ্ছে আমার নিজের ভেতরের সব রাগ আর কালো জাদু কোথায় যেন হারিয়ে যাচ্ছে। কালভৈরব সে দুপা পিছিয়ে গেল। না না, এই মায়া আমাকে দুর্বল করে দিচ্ছে। এই শিশু কোনো সাধারণ শিশু নয়, এ হলো চরম শুভ শক্তির প্রতীক। একে যদি আমি আমার কাছে রাখি তবে আমার সারা জীবনের সাধনা আর কালো জাদু সব এই বাচ্চার মায়ায় ধ্বংস হয়ে যাবে। আমি একে মারতে পারছি না, কিন্তু একে আমার সামনে থেকে সরাতেই হবে। একে আমি আজ এমন এক দূরে পাঠাবো যেখান থেকে সে আর কোনোদিন এই হেমরাজ্যে ফিরতে পারবে না। হেমরাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। চারুলতা জানালার বাইরের দিকে তাকিয়ে হাঁপাচ্ছিল। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। চারুলতা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললো। জয়া মা চিন্তিত মুখে কাছে এলো। চারু মা, তোর শরীরটাকে এখন ঠিক লাগছে? আমি কি বদ্যিমশাইকে খবর দেব? না জয়া মা, কাউকে খবর দিতে হবে না। আমার বুকের উপর চেপে বসে সেই ভারী পাথরটা যে নেমে গিয়েছে। এর মানে কি চারু মা?
এর মানে হলো আমার আদিত্যের মাথার উপর দিয়ে সব বড় ফাড়াটা কেটে গেছে। জয়মা, সেই অশুভ শক্তি আমার ছেলের কোনো ক্ষতি করতে পারেনি। আমার বিধাতা তাকে নিজের হাতে রক্ষা করেছে। আমার ছেলে এখন সম্পূর্ণ নিরাপদ। সে যেখানেই থাকুক সে বেঁচে আছে মা। তোর মুখে কথাটা শুনে আমার নিজেরও যেন প্রাণ ফিরে এলো চারুমা। বিধাতা সত্যি তো ডাক শুনেছেন। গুহার বাইরে বিশাল নদী। নদীর পাড়ে কালভৈরব আদিত্যকে নিয়ে এলো। সে একটা অনেক বড় আর শক্ত পাতায় আদিত্যকে খুব ভালোভাবে মুড়িয়ে দিল। আমার জাদুর অস্ত্র তোকে মারতে পারলো না। অচেনা মায়ায় আমি আটকে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু এই নদীর গভীর জল তোকে ঠিক গিলে খাবে। পাতাটা ভিজে গেলে তুই জলের নিচে তলিয়ে যাবি। তোর ওই শুভ শক্তি এই নদীর স্রোতের কাছে হেরে যাবে। কালভৈরব পাতায় মোড়ানো আদিত্যকে নদীর জলে ভাসিয়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল। কিন্তু পাতাটা একটুও ডুবলো না। একটা অদ্ভুত শান্ত স্রোত পাতাটিকে ভাসিয়ে অনেক দূরে যেতে লাগলো। রাজপুত্র আদিত্য নদীর জলের শব্দ শুনে খিল খিল করে হাসতে লাগলো। হেমরাজ্যের শোকের মাঝেও বেশ অনেকগুলো দিন পার হয়ে গেছে। জেসমিন বিছানায় শুয়ে আছে। তার পাশে সদ্য জন্মানো একটা ফুটফুটে কন্যা সন্তান। পুরনো মোড়ল কিন্নি মানে রাজেশের মা আনন্দে আত্মহারা হয়ে নাতনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাজেশও হাসি মুখে পাশে দাঁড়িয়ে আছে। ওরে রাজেশ, দেখ দেখ, আমার নাতনির মুখখানা একদম চাঁদের মতো হয়েছে। আমাদের ঘরটা আজ আলোয় ভরে গেছে রে মা, ভরে গেছে রে বাবা। সব বিধাতার কৃপা মা। জেসমিন আর বাচ্চা দুজনেই সুস্থ আছে, এটাই সবচেয়ে বড় শান্তি। মা, ওকে একটু আমার কাছে দিন না, ওকে একটু ভালো করে দেখি। রাজেশের মা জেসমিনের কোলে বাচ্চাকে দিলেন। আমার চারু দিদি ঠিকই বলেছে, মেয়ে হলে ঘর আলো করে রাখবে। রাজেশ বাবু, আপনি আজই হেমরাজের খবর পাঠান। আমার দিদি খবর পেলে ভীষণ খুশি হবে। হ্যাঁ বৌমা, আমি আজই খবর পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু বৌমা, আমাদের এই চাঁদের কণার কি নাম রাখলে তোমরা? ওর নাম আমি অনেক আগে ঠিক করে রেখেছি মা। আমার দিদির দেওয়া নাম। আমার মেয়ের নাম হবে অদিতি। বাহ, খুব সুন্দর নাম, অদিতি। আমার অদিতি আমাদের সবার মুখ উজ্জ্বল করবে। আমি এক্ষুনি একজন বিশ্বাসী লোককে ঘোড়া দিয়ে হেমরাজ্যের দিকে পাঠিয়ে দিচ্ছি। চারুদিদির কাছে এই সুখবরটা সবার আগে পৌঁছানো দরকার। চারুলতার হাতে একটা চিঠি। অনেকদিন পর চারুলতার ঠোঁটে একটা সুন্দর হাসি ফুটে উঠেছে। রানী লতা ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। কি রে চারুমা, তোর চোখে মুখে আজকে যে আনন্দ দেখতে পাচ্ছি, কি ভালো কোনো খবর এসেছে নাকি? মা, জেসমিনের মেয়ে হয়েছে। ওর নাম রেখেছে অদিতি। আমার এত আনন্দ হচ্ছে মা, আমি তোমাকে বোঝাতে পারবো না। এ তো অনেক বড় সুখবর চারু। বিধাতা ওদের মঙ্গল করুন। এই শূন্য প্রাসাদে বসে এত বড় একটা সুখবর শুনে আমার মনটাও ভরে গেল। মা, তুমি আর এক মুহূর্ত এখানে দেরি করো না। তুমি আজই রথে করে মধুপুরে রওনা দাও। জেসমিনের চেয়ে এখন তোমাকে দরকার। কিন্তু মা, এই অবস্থায় তোকে আর অরুণকে একা ফেলে আমি কিভাবে যাব? আমার যে মন মানবে না রে। আমার আর রাজপুত্রের কথা তোমাকে ভাবতে হবে না মা। তুমি মধুপুরে গেলে আমি সবচেয়ে বেশি খুশি হব। অদিতিকে তুমি নিজের হাতে আশীর্বাদ করে আসবে। ওকে আমার অনেক আদর আর দোয়া দেবে মা। তুই যখন এত চোরাচুরি করছিস, আমি তাহলে আজই রওনা হচ্ছি চারু। তুই কিন্তু নিজে একদম অবহেলা করবি না। জয়া তোকে চোখে চোখে রাখবে। তুমি একদম চিন্তা করো না মা। তুমি শুধু সাবধানে মধুপুরে যাও আর আমার অদিতির মুখটা ভালো করে দেখে এসো। রানী লতা হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। চারুলতা চিঠিটা বুকের কাছে জড়িয়ে ধরে জানালার বাইরে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল। রাজপ্রাসাদের বাগান। লালু আর সোনা পাখি মন খারাপ করে আছে। সোনা পাখির সামনে একটা ছোট মাটির তৈরি খেলনা ঘোড়া। লালু, এই মাটির ঘোড়াটা আমি নিজে বানিয়েছিলাম রে, ছোট্ট রাজপুত্র আদিত্যের জন্য। ভেবেছিলাম রাজপুত্র একটু বড় হয়ে এটা নিয়ে সারা রাজপ্রাসাদ ঘুরে বেড়াবে রে। তুই কাঁদিস না সোনা পাখি, তোর চোখের জল দেখলে চারু মায়ের কষ্ট আরো বেড়ে যাবে। চারু মা নিজে কত শক্ত হয়ে আছে দেখছিস তো। আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে রে লালু। কাল
চারুমা বলেছেন বিধাতা আমাদের রাজপুত্রকে ঠিক রক্ষা করবেন। দেখিস রাজপুত্র একদিন ঠিক ফিরে আসবে, আর আমার আর তোর এই মাটির ঘোড়া নিয়ে খেলবে। সত্যি বলছিস লালু? আমার হাতির খেলনা নিয়ে রাজপুত্র খেলবে? একদম সত্যি সোনা পাখি। আমরা প্রাসাদের সবাই মিলে আজ থেকে রোজ সন্ধ্যায় রাজপুত্রর নামে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাবো। সেই প্রদীপের আলো রাজপুত্রকে ঠিক একদিন আমাদের এই হেমরাজ্যের পথ চিনিয়ে দেবে। রাজপ্রাসাদের মূল ফটক। রানী লতা মধুপুরে যাওয়ার জন্য রথের সামনে এসে দাঁড়ালেন। মহারাজ অম্বিকা প্রসাদ ধীর পায়ে সেখানে এলেন। আপনি মধুপুরে যাচ্ছেন রানীলতা? আমার তরফ থেকে রাজেশ আর জেসমিন মাকে অনেক আশীর্বাদ দেবেন। নবজাতক অদিতির জন্য আমার এই রাজকীয় হারখানা আপনি উপহার হিসেবে নিয়ে যান। আমি সব দেব মহারাজ, কিন্তু আপনি নিজে একদম অযত্ন করবেন না। চারুমার অরুণের দিকে একটু খেয়াল রাখবেন। চারুমা একা এই পুরো রাজ্যটাকে আগলে রেখেছে রানীলতা। আমি তো এক পরাজিত রাজা। তবে জেসমিনের মেয়ের খবরটা শুনে এই শূন্য বুকেও একটু শান্তি পেলাম। আপনি সাবধানে যাবেন রানীলতা। রানী লতা মাথা নেড়ে রথে উঠলেন। রথ মধুপুরের দিকে ছুটে চলল। রাজপ্রাসাদের দরবার কক্ষ। রাজপুত্র অরুণ অনেক দিন পর অন্ধকার ঘর থেকে বেরিয়ে দরবার কক্ষে এসে দাঁড়ালেন। তার চোখে মুখে এক দৃঢ় প্রতিজ্ঞা। সামনে যোগুমরল, বিদ্যাধর মশাই এবং হরিশ কৃষক দাঁড়িয়ে আছে। যুবরাজ, আপনি আবার দরবারে ফিরে এসেছেন। আপনাকে এভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেখে আমাদের আর কোনো ভয় নেই। চারু আমাকে দুর্বল হতে নিষেধ করেছে বাবা। আমার ছেলে আজ আমার কাছে নেই ঠিকই, কিন্তু এই হেমরাজের হাজার হাজার প্রজার দায়িত্ব তো আমার কাঁধেই। আমি নিজের কষ্টের জন্য তাদেরকে বিপদে ফেলতে পারি না। আপনার মুখে এই কথা শুনে হেমরাজ্যের সব মানুষের বুকে আবার সাহস ফিরে আসবে যুবরাজ। কালভৈরবের কালো জাদু আমাদের আর টলাতে পারবে না। কালভৈরব যদি ভাবে আমার সন্তানকে কেড়ে নিয়ে আমাকে চিরকালের মতো শেষ করে দিয়েছে, তবে সে ভুল ভাবছে। আমার ছেলের জন্য আমি এই রাজ্যকে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে তুলব। যেদিন আমার আদিত্য ফিরে আসবে, সে দেখবে তার পিতা একজন দুর্বল মানুষ নয়। আপনারা রাজ্যের কাজে মন দিন। আমরা আজই সবাই কৃষকদের নিয়ে আবার মাঠে নামবো যুবরাজ। আমাদের হেমরাজ্য আবার আগের মতো ফুলে ফসলে ভরে উঠবে। হেমরাজ্যের ফসলের মাঠ। মীরা এবং ময়না জলের কলসি নিয়ে সেখানে এলো। ভাবলা একটু চা এসো, অনেকক্ষণ তো টানা কাজ করলে, এবার একটু জল খেয়ে নাও। না মীরা, আজ আমার একটু ক্লান্তি লাগছে না গো। নিজের রাজ্যের মাটির জন্য ঘাম ঝরাতে কি নিজের রাজ্যের মাটির জন্য ঘাম ঝরাতে তো এত শান্তি তা আগে বুঝিনি গো। ঠিকই বলেছিস বাবলা। এই মাটির গন্ধ আমাদের রাজপুত্র আদিত্যের গায়ে মিশে আছে। আমরা যত ফসল ফলাবো, বিধাতা আমাদের রাজপুত্রের তত মঙ্গল করবে। তোমাদের জন্য একটা ভালো খবর আছে বাবলাদা। আমি এইমাত্র রাজপ্রাসাদের দিক থেকে আসলাম। শুনলাম আমাদের যুবরাজ অরুণ নাকি আবার দরবারে ফিরেছেন। তিনি আবার রাজ্যের সব ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। সত্যি বলছো ময়না? এ তো অনেক বড় সুখবর গো। সারু মায়ের কথায় যুবরাজ তার জেদ ছেড়েছেন। আজ আবার হেমরাজ্যে একটা নতুন সকাল শুরু হলো রে ক্যাবলা। চল আমরা দ্বিগুণ শক্তিতে কাজ করি। আমাদের ঘাম একদিন ঠিক কাজে লাগবে রে। মধুপুর রাজ্য। জেসমিনের শয়নকক্ষ। জেসমিন ছোট অদিতিকে বুকে জড়িয়ে শুয়ে আছে। রাজেশ ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। জেসমিন, মেয়ে কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, এই মাত্র ঘুমোলো। আপনি খবর পাঠিয়েছেন হেমরাজ্যে? হ্যাঁ, আমি সবচেয়ে দ্রুতগামী ঘোড়া দিয়ে লোক পাঠিয়েছি। এতক্ষণে হয়তো চারুদিদির কাছে খবর পৌঁছে গেছে। চারুদিদি খবর পেলে নিশ্চয় সব দুঃখ ভুলে একটু হলেও হাসবে। জানেন রাজেশ বাবু, আমি অদিতির মুখের দিকে তাকে একটা কথাই ভাবছি। কি ভাবছো জেসমিন? আমি ভাবছি আমার মেয়েটা যখন একটু বড় হবে, তখন সে কার সাথে খেলবে? তার খেলার সাথী আজ অনেক দূরে। কিন্তু আমার মন বলছে আমার অদিতি যখন হাঁটতে শিখবে, তখন আমাদের আদিত্যও ফিরে আসবে।
আসবে এই দুই ভাই বোন সারা হেমরাজ্য আর মধুপুরে একসাথে দাপিয়ে বেড়াবে। তোমার কথাই যেন সত্যি হয় জেসমিন, বিধাতা ঠিক একদিন এই দুই ভাই বোনকে মিলিয়ে দেবেন। হেমরাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। রাজপুত্র অরুণ রাজকীয় পোশাকে প্রবেশ করলেন। রাজপুত্র, আপনাকে এই পোশাকে দেখেছি আমার কি আনন্দ হচ্ছে না, আমি বোঝাতে পারবো না। এই আনন্দ শুধু তোমার জন্য চারু। তুমি যদি আমাকে ওই অন্ধকার ঘরে বকা না দিতে, তবে আমি হয়তো নিজেকে শেষ করেই দিতাম। তুমি আমাকে বুঝিয়েছো একজন পিতার দায়িত্ব শুধু সন্তানের পাশেই শেষ হয়ে যায় না। আমি জানতাম হেমরাজ্যের যুবরাজ কখনো হার মানতে পারে না। আপনি দরবারে ফিরেছেন শুনে পুরো রাজ্যের মানুষ আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। কিন্তু তুমি কি এখনো বিশ্বাস করো চারু যে আমাদের আদিত্য সত্যি ফিরে আসবে? হ্যাঁ রাজপুত্র, আমি বিশ্বাস করি সব অন্ধকারের পথ পার করিয়ে ঠিক আমাদের কাছে ফিরিয়ে আনবে। বিশাল নদীর বুক, চারদিক একদম শান্ত আর রোদে ঝলমল করছে। কালভৈরবের ভাসিয়ে দেওয়া সেই শক্ত পাতাটা নদীর স্রোতে তালে তালে ভাসছে। নদীর শান্ত জল যেন পরম মমতায় রাজপুত্রকে কোনো এক অজানা নতুন গন্তব্যের দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বিধাতার এক অদ্ভুত মায়ার চাদরে ঘেরা রাজপুত্র আদিত্যের এই ভাসমান দৃশ্য এবং হেমরাজ্যের সবার নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা দিয়ে 258তম পর্বটি এখানেই সমাপ্ত হলো। এরপর দেখা হবে নতুন পর্বে। সে পর্যন্ত ভালো থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ধন্যবাদ।